আসসালামু আলাইকুম। আজকে টেবিল অফ মানির এবং কি ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্সের তৃতীয় পর্ব। আজকের এই পর্বে আমরা আরেকটা নতুন নিয়মের অঙ্ক শিখব। এটা হচ্ছে ইংলিশ ভার্সন। এই অঙ্কটা আসছে 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো ডিপার্টমেন্ট ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনাকে নিয়ম জানা, নিয়ম শিখতে হবে, ঠিক আছে? তো নিয়মটা একটা ব্যতিক্রম নিয়ম আমরা দেখা দিচ্ছি। আগে প্রশ্নটা পড়ে নেই। ফাইন্ড দ্য ইন্টারেস্ট অফ টাকা 6,000 ফর 1 ইয়ার and 9 months at the rate of 8% interest rate compounded half yearly। ঠিক আছে, তো এটা বাংলাটা আমি বলে দিচ্ছি। ফাইন্ড দ্য ইন্টারেস্ট, সুদ নির্ণয় করো বা খুঁজে বের করো, অফ টাকা 6,000 টাকার সুদ নির্ণয় করো, ফর 1 ইয়ার 9 মান্থ 1 বছর 9 মাসের জন্য 6,000 টাকার সুদ কত টাকা আসে এটা বের করতে হবে। তারপর কি বলছে? 8% ইন্টারেস্ট রেট। তারপর কি বলছে? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে সুদ কত বছর পর পর প্রদান করতে হবে? হাফ ইয়ারলি, বছরে 2 বার প্রদান করতে হবে। তাইলে আর আগে যখন আমরা অঙ্ক করতাম তখন সাপোজ হাফ ইয়ারলি, বাই মান্থলি, কোয়ার্টারলির বিষয়টা আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি সাপোজ মনে করেন যে আপনি কোনো একটা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা আনলেন, হ্যাঁ, ইয়ারলি বেসিসে সুদ প্রদান করবেন, মানে বাৎসরিকভাবে বছরে একবার। তাইলে 5 বছরের জন্য যদি আপনি 1 লক্ষ টাকা আনেন, প্রতি বছরে একবার সুদ দিবেন। আর যদি আপনি 5 বছরের জন্য 1 লক্ষ টাকা ঋণ আনেন, যদি এখানে উল্লেখ থাকে যে আপনি বছরে 2 বার শোধ প্রদান করতে হবে, তাহলে 6 মাস পর পর আপনি শোধ প্রদান করতে হবে। এটা বলে হাফ ইয়ারলি। যদি বলে কোয়ার্টারলি, কোয়ার্টারলি হলে কি 3 মাস পর পর, কোয়ার্টারলি হলে 3 মাস পর পর, টোটালি বছরে 4 বার প্রদান করতে হবে। আর যদি বলে বাই মান্থলি, বাই মান্থলি মানে 2 মাস পর পর প্রদান করতে হবে শোধ আপনাকে, তাইলে বছরে 6 বার প্রদান করতে হবে। যদি বলে মান্থলি, তাইলে প্রত্যেক মাসে মাসে শোধ প্রদান করতে হবে, বছরে 12 বার প্রদান করতে হবে, প্রত্যেক মাসে মাসে 12 মাসে 12 বার। যদি বলে ডেইলি, হ্যাঁ, যদি বলে ডেইলি তাহলে প্রত্যেকদিন সুদ প্রদান করতে হলে বা প্রত্যেকদিন যদি সুদ কাউন্ট করা হয়, তাইলে আমরা 1 বছর সংসার 365 দিন, তাইলে 365 দিন হবে এম এর মান। তাই আমরা এই অঙ্কটা সমাধান করি, তাহলে বুঝতে পারবেন। গিভেন দ্যাট প্রেজেন্ট ভ্যালু কত টাকা? 6,000 টাকা। এখানে কি বলছে? ইন্টারেস্ট বের করতে বলছে। কত? 1 বছর 9 মাসের এই 6,000 টাকা। তাইলে পিবি প্রেজেন্ট ভ্যালু 6,000 টাকা, নাম্বার অফ ইয়ার, 1 ইয়ার অ্যান্ড 9th মান্থ। ঠিক আছে, 1 ইয়ার 9 মান্থ। ঠিক আছে, তারপর এই যে 1 ইয়ার 9 মান্থ, এটা একটা আছে না, এটাকে আমরা একটা ফিগারে আনবো। তাহলে 1 ইয়ার প্লাস 9/12, 12/9 ইয়ার। তাহলে 1 ইয়ার আমরা জানি সমান সমান কত? 12 মাস। এই যে 12 আর 12/9 ইয়ার। তাহলে 1 ইয়ার প্লাস এর 9কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি 0.75 পাবো। তাইলে 1 ইয়ার 1 বছরের সাথে যদি এটা যোগ করি, তাহলে আমরা 1.75 ইয়ার পেলাম। রেট অফ ইন্টারেস্ট, সুদের হার কত? 8%। তাহলে 8%কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.08 আসবে। ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এই যে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে প্রত্যেক বছর 2 বার করে সুদ প্রদান করতে হবে। তাইলে ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এই হাফ ইয়ারলি ইন্টারেস্ট কম্পাউন্ডেড এম দ্বারা প্রকাশ করে। হাফ ইয়ারলি হচ্ছে হাফ ইয়ারলি অর্ধেক বছর পর পর যদি আমি প্রদান করি, বছরের মাঝামাঝি সময় একবার দিতে হবে আর বছরের শেষে একবার দিতে হবে। তাহলে 2 বার দিব না, তাহলে এম ইকুয়াল 2। যদি কোয়ার্টারলি বলতো তাহলে 3 মাস পর পর দিলে টোটালি আমাকে 1 বছরে 4 বার দিতে হবে, তাহলে এম এর মান 4 হতো। যদি বাই মান্থলি বলতো তাহলে আমাকে 2 মাস পর পর শোধ প্রদান করতে হতো, তাইলে বছরে 6 বার। তারপর যদি মান্থলি বলতো তাহলে প্রত্যেক মাসে মাসে সুদ দিলে 12 মাসে 12 বার, তাহলে এম এর মান 12 হতো। তাইলে এটা বুঝতে পারছেন। তাহলে রিকোয়ার আমাদেরকে কি বলছে? সুদ বের করতে বলছে। তাহলে আমরা জানি ভবিষ্যৎ মূল্য থেকে যদি বর্তমান মূল্য বাদ দেই তাহলে তো আমরা সুদ পাবো, তাই না? আমরা কিভাবে সুদ পাবো? ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বাদ দিলে যে ডিফারেন্সটা থাকবে ওইটাই আমাদের সুদ প্রদান করতে হয়েছে। তাহলে এখানে 6,000 টাকা বর্তমান মূল্য আছে, এটার ভবিষ্যৎ মূল্যটা আমরা বের করব। তাইলে আমরা কিন্তু এখানে রিকোয়ার ইন্টারেস্ট, আমরা জানি ইন্টারেস্ট কিভাবে বের করবো? ফিউচার ভ্যালু মাইনাস পিবি প্রেজেন্ট ভ্যালু বাদ দিলে আমরা কি পাবো? ইন্টারেস্ট পাবো। এখন এখানে বর্তমান মূল্য আছে, ফিউচার ভ্যালু তো নাই, তাহলে আমরা আগে ফিউচার ভ্যালু বের করে নিব। তো ফিউচার ভ্যালুর সূত্রটা আমরা প্রয়োগ করি। ওই নো এফ বি ফিউচার ভ্যালু সমান সমান পিবি ইন্টু 1 প্লাস আর আর বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানে এম আসলো কেন? এম বলছে কি হাফ ইয়ারলি, বছরে যদি একাধিকবার সুদ প্রদান করে তখন এম আসে। ঠিক আছে, যদি একাধিকবার সুদ প্রদান না করতো তাহলে এখানে উভয় জায়গায় এম থাকতো না।
তাইলে আশা করি সূত্রটা বুঝতে পারছেন। আমাদের সূত্রটা ছিল কি পিবি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই এম সাথে যুক্ত হলে কেন, আর নিচে এম এবং কি এন এর সাথে গুণ হলো কেন এম, কারণ বলছে বছরে একাধিকবার সুদ দিবে কত, হাফ ইয়ারলি। তাইলে এম এর মান আমাকে এখানে রাখতে হবে। হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, বাই মান্থলি, ডেইলি, মান্থলি এগুলো বললে এম আসে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ভ্যালু আমরা জানি কত, 6000 টাকা। এই যে পিবি প্রেজেন্ট ভ্যালু 6000 টাকা দেওয়া আছে, সূত্র 1 প্লাস আর মান 0.08 আর এম এর মানটা হচ্ছে বছরে যতবার সুদ প্রদান করবে ততবার। তাহলে হাফ ইয়ারলি বললে কি, হাফ ইয়ারলি মানে অর্ধেক বছর পর পর সুদ প্রদান করতে হবে, তাহলে বছরে 2বার প্রদান করতে হয়। এম এর মান 2 হোল টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে কত বছর, ও 1 বছর 9 মাস। 1 বছর 9 মাস আমরা কিভাবে বের করেছিলাম, 1.75 ইন্টু এম এর মান 2, ঠিক আছে। এখন এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কি পাবো, ফিউচার ভ্যালুটা পেয়ে যাব। এই যে দেখেন ফিউচার ভ্যালু পেয়ে গেলাম, এই যে। তো এইটা ক্যালকুলেশন করার পর 6000 ইন্টু এই যে এখানে আমরা কি করব, এটা এই 0.08 কে 2 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করার পর এটার উপরে যদি আবার কাকে পাওয়ার করব 1.75 ইন্টু 2, এটা গুণ করার পর এটাকে যদি পাওয়ার করে উপরে পাওয়ার দিই তাহলে আসবে কত। আপনারা আগে এটাও করতে পারেন যে 1 প্লাস যে এটা 0.08 কে 2 দ্বারা ভাগ করলে 0.04 আসে, তারপর হোল টু দি পাওয়ার এই যে 1.75 কে 2 দ্বারা গুণ করলে 3.5 আসে। তারপর আপনারা কি করবেন, এই যে এটাকে কি করবেন, 1 এর সাথে 0.04 যোগ করবেন, যোগ করার পর উপরে 3.5 পাওয়ার দেবেন। পাওয়ার দেওয়ার পর যেটা আসবে, যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা 6000 সাথে গুণ করবেন। গুণ করলে আসবে আমাদের কত, 6883 টাকা। তাহলে আমাদের ফিউচার ভ্যালু আসলো 6883 টাকা। তাহলে বর্তমান মূল্য ছিল 6000 টাকা। তাহলে আমাদের সুদ তো আমরা পেয়ে গেলাম। তো আমরা জানি ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট সূত্রটা এখানে লেখা রাখছে, এখানে আর দেখাই নাই, এই কারণে আপনারা দেখাই দিলেও পারেন। ইন্টারেস্ট ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু কত টাকা পাইছি, 6883 টাকা। 6883 টাকা মাইনাসের এই যে মাইনাসের মাইনাস, প্রেজেন্ট ভ্যালু ছিল 6000 টাকা। তাহলে টাকা আমরা 883 টাকা পেলাম কি, সুদ। এটা হচ্ছে আমাদের সুদ বের করার নিয়ম। আশা করি বুঝতে পারছেন। দেখেন এই প্রশ্নটা আবার বাংলা ভার্সনে আসছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, যে 2020 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। দেখেন কি বলে, 10.50 বা 10.5 যেটাই বলেন 10.50% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে মানে বছরে 2বার প্রদান করবে সুদ, 1,60,000 টাকার 1 বছর 9 মাসের সুদ কত। তাইলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। অঙ্ক যখন আপনি করবেন, করতে করতে এমনিতে আপনার হয়ে যাবে যে কোনটা প্রেজেন্ট ভ্যালু কোনটা ফিউচার ভ্যালু। তাইলে 10.50% সুদে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে, বছরে 2বার সুদ প্রদান করলে 1,60,000 টাকার সুদ কত টাকা হয় 1 বছর 9 মাসের জন্য। তাইলে এখানে বর্তমান মূল্য আছে, আমরা এটা ফিউচার ভ্যালু বের করব। ভবিষ্যৎ মূল্য বের করার পর ভবিষ্যৎ মূল্য থেকে যদি আমরা 1,60,000 টাকা বাদ দিই তাহলে আমরা সুদ পেয়ে যাবো। এই যে ওপরটা আর এটা কিন্তু একই নিয়মের অঙ্ক। আপনাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি সহজে, এটা আপনারা করতে পারবেন। এই যে প্রবলেম 13 দেখেন, এটা আসছে 2017 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। নিয়ম শিখেন, আমি বারবার বলি নিয়ম শিখেন, ডিপার্টমেন্ট ফ্যাক্ট না। তো বলছে যদি বার্ষিক সুদের হার 4.5% হয়, 2 বছর পর প্রদেয় 15,000 টাকার বর্তমান মূল্য কত টাকা নির্ণয় করো। তাইলে এই 15,000 টাকার বর্তমান মূল্য বের করতে বলছে। তাইলে 15,000 টাকার বর্তমান মূল্য যদি বের করতে বলছে তাইলে অবশ্যই এটা ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বর্তমান মূল্যে আসার সূত্রটা কি, তাহলে আমরা জানি পিবি ইন্টু ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে এম নাই কেন, এখানে একাধিকবার সুদ প্রদান করে নাই, বুঝতে পারছেন। তাহলে ফিউচার ভ্যালু কত, 15,000 টাকা। 1 সূত্রের প্লাস আর এর মান কত, 4.5%। আর 4.5 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.045 পাবো। 0.045 বসাই দিলাম। আর এন এর মান কত বছর, 2 বছর। যদি ক্যালকুলেশন করেন তাহলে আমরা পাবো কত টাকা। দেখেন এই 15,000 বর্তমান মূল্য হচ্ছে কত, 13,735 টাকা সামথিং। তাহলে বুঝতে পারছেন, এই অঙ্কগুলো আপনারা করবেন। এই যে সেম টাইপের আরেকটা অঙ্ক দেখেন, যে শতকরা 16 নম্বরটা দেখেন, এটা আসছে 2017 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। শতকরা 7.5 টাকা হারে সুদ যা অবিরাম চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়, এইরূপ 6 বছর পর প্রদয় 15,000 টাকার বর্তমান মূল্য কত। আগে আমরা জানলাম যে বর্তমান মূল্য বের করতে হবে, তাহলে যে টাকাটা দেওয়া আছে ওইটা ভবিষ্যৎ মূল্য। 15,000 টাকা ফিউচার ভ্যালু, তাহলে বর্তমান মূল্য সূত্র আমরা জানি কি, পিবি ইকুয়াল ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সূত্র। কিন্তু এম আসলো কেন, এম এটা বছরে একাধিকবার সুদ প্রদান করতে হবে। কি বলছে, অবিরাম চক্রবৃদ্ধি হারে। অবিরাম চক্রবৃদ্ধি হারে কি, দৈনিক, ডেইলি বেসিস, ঠিক আছে। চক্রবৃদ্ধি প্রত্যেক দিন চক্রবৃদ্ধি কাউন্ট করা হবে। তাইলে আমরা জানি 1 বছর সমান কত,
365 দিন, তাই না? যদি ডেইলি যদি আপনাকে সুদ প্রদান করতে হয় তাহলে 365 দিনই সুদ প্রদান করতে হবে। তার মানে এম এর মান এখানে 365 হবে, দিনে বা বছরে একাধিকবার সুদ প্রদান করা হয়, তাই এম আসছে এখানে, যে এখানে এম আর এখানে এম। আশা করি বুঝতে পারছেন। তাই ক্যালকুলেশন করলে আপনারা আনসারটা পেয়ে যাবেন। আজকের ক্লাসের মধ্যেই আমরা কি করব, সিঙ্গেল অ্যামাউন্টের যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম শেষ করে ফেলবো। পরবর্তী ক্লাসে কিস্তির অঙ্ক দেখব বা অ্যানুইটির কিস্তির অঙ্ক দেখব। এই যে এখানে আরেকটা অঙ্ক দেখেন, 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল, বলছে কি শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে, মানে 8% সুদের হার, ঠিক আছে? সুদের হার 8 টাকা হলে 8% হলে 10,000 টাকা কত বছরে দ্বিগুণ হবে যদি সুদ বছরে 2বার চক্রবৃদ্ধি হয়? তাহলে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হয় এটা আমরা কিভাবে বের করতে বলছিলাম না? এন এর মান বা আর এর মান বের করার জন্য আমরা ফিউচার ভ্যালু সবসময় ফিউচার ভ্যালু সূত্র এন্ট্রি করি, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু কি বলছে কত বছরে কি হবে, ডাবল হবে, তাহলে এন এর মান বের করতে বলছে, তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই হলো একটা শর্ত। তারপর হচ্ছে দেখেন বলছে কি যদি সুদ বছরে 2বার চক্রবৃদ্ধি হয়, মানে 2বার যদি প্রদান করতে হয়, তাইলে বছরে যদি একাধিকবার সুদ প্রদান করতে হয় তাহলে সূত্রের সাথে কি যোগ হবে, এম একটা যোগ হবে। তাইলে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু পিবি ইন্টু 1 প্লাস আই বাই আই হোল টু দি পাওয়ার এন। এটা ছিল মেন সূত্র। যেহেতু বছরে একাধিকবার সুদ প্রদান করবে তাহলে আই নিচে এম, আর এন আর এম গুণ থাকবে। এম আগে লিখলেও হবে, পরে লিখলেও হবে, সমস্যা নেই। এখানে গুণ হবে আর এখানে ভাগ হয়। আর ইন্টারেস্ট রেট আর দ্বারাও লিখতে পারেন, আই দ্বারাও লিখতে পারেন। জাস্ট এখন ভ্যালুগুলো আপনারা বাইর করে বসায় ক্যালকুলেশন করলেই আপনারা আনসারটা পেয়ে যাবেন। আমি একটু দেখাই দিচ্ছি। প্রেজেন্ট ভ্যালু 10,000 টাকা, ফিউচার ভ্যালু এটা ডাবল হইতে বলছে কত সময় লাগবে, তাই ডাবল হবে কত, 10,000 ইন্টু 2, 20,000 টাকায় ডাবল। ইন্টারেস্ট রেট 8%, 8কে যদি 100 দ্বারা ভাগ করে 0.08। এরপরে এম ইন্টারেস্ট পেড ইন ইয়ার, এক বছরে কতবার সুদ প্রদান করতে হবে বলছে, বছরে 2বার চক্রবৃদ্ধি হবে, তাহলে এম এর মান 2, নাম্বার অফ ইয়ার কত বছর লাগবে এই 20,000 টাকা হতে। তাহলে আমরা ভ্যালুগুলো বসার যখন ক্যালকুলেশন করবেন, এই যে দেখেন আমাদের এন এর মান বেড়ে গেছে যে 8.84 ইয়ার্স, 8.84 বছর দ্বিগুণ হবে টাকাটা, ঠিক আছে? এখন আমরা আরেকটা নতুন নিয়মের অঙ্ক শিখব। প্রবলেম 18, এটা আসছিল 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, অবচয় সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে? তো দেখেন একটি মেশিন 49,774,000 টাকায় মূল্য নির্ধারণ করা হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে বছরের শেষে বছরের শুরুতে প্রাকুলিত মূল্যের 15% অবলুপ্ত হবে, মানে অবচয় হতে থাকবে 15% হারে। কখন মেশিনটির ক্রয় মূল্য 20,000 টাকা হবে, কখন হবে, ঠিক আছে? মানে কত সময় লাগবে 20,000 টাকায় আস্তে আস্তে অবচয় হয়ে হয়ে। তো এটার মূল সারাংশ হচ্ছে, সাপোজ আপনি একটা মেশিন ক্রয় করছেন 49,74,000 টাকা দিয়ে, এটা বার্ষিক কত 15% হারে অবচয় হইতে থাকে। কত সময়ের কত বছর পরে এটা 20,000 টাকা আসবে। 49,000 টাকা থেকে অবচয় হতে হতে 20,000 টাকায় আসতে কত সময় লাগবে। তাইলে এই অবচয় সংক্রান্ত অঙ্ক সমাধান করার জন্য একটা সূত্র জানতে হয়। এই সূত্রটা আপনারা একটু লিখে নেবেন। আমরা জানি সেল বেস ভ্যালু ইকুয়াল পিবি ইন্টু 1 মাইনাস ডি হোল টু দি পাওয়ার এন। এই সূত্রটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে পিবি মানে কি পারচেজ ভ্যালু, ঠিক আছে? পিবি অর্থ পারচেজ ভ্যালু, যে পারচেজ করছেন কত টাকা দ্বারা, 49,74,000 টাকা, যে 49,74,000 টাকা। ডেপ্রিসিয়েশন রেট ডি দ্বারা প্রকাশ করে 15%, কে 100 দ্বারা ভাগ করলে 0.15। তারপর হচ্ছে সেল বেস ভ্যালু এসবি, এই যে সূত্রের মধ্যে এসবি আছে না, সেল বেস ভ্যালু 20,000 টাকা। এই যে কত বছর পর 20,000 টাকায় আসবে, মানে কত বছর পর অবচয় হইতে হইতে 20,000 টাকা আসবে, তারপর আমরা এটাকে সেল করে দেব, ঠিক আছে? সেল বেস ভ্যালু 20,000 টাকা। কোন একটা সম্পদ যখন আপনি ক্রয় করবেন অবচয় হইতে হইতে যখন একটা সীমা এসে পৌঁছাবে, তখন আপনি এটা কি করবেন, এটাকে তো অবশ্যই বিক্রি করে দিবেন ব্যবহার না করলে। তো যখন এসে 20,000 টাকা আসবে তখন আমরা সেল করে দেব। তাহলে সেল বেস ভ্যালু 20,000 টাকা। নাম্বার অফ ইয়ার হোয়াট, কত। তাহলে এখন মানগুলো বসা দেন। সেল বেস ভ্যালু 20,000, প্রেজেন্ট ভ্যালু ছিল 49,074, 1 সূত্রের, আর ডি এর মান হচ্ছে কত, 0.15 হোল টু দি পাওয়ার এন। এন এর মান আমরা বের করব। জাস্ট ক্যালকুলেশন করবেন, করার পর এইটুকু আসবে। ক্যালকুলেশনগুলো আমি অন্য অঙ্কে দেখাই দিয়েছিলাম, আপনারা করবেন। দেন তারপর উভয় পাশে লগ কমন নেবেন। লগ কিভাবে কমন নিতে হয়, লগ কমন নেওয়ার পর কিভাবে ক্যালকুলেশন করে করতে হয় আমি দেখাই দিয়েছিলাম। তো এখানে আনসারটা বলি, এন ইকুয়াল কত 5.5230 আসছে। আফটার মানে পরে, হ্যাঁ, 5.5230 বছর পর কি হবে, মেশিনটার মূল্য 20,000 টাকা হবে। সেম নিয়মের আরেকটা অঙ্ক দেখেন, এটা আপনারা করবেন, বাড়ির কাজ দিয়ে দেবো। আমি প্রশ্ন একটু পড়ে দিচ্ছি। একটি কারখানা ভবনের প্রাথমিক মূল্য 3 লক্ষ টাকা, মানে একটা কারখানা ভবনের মূল্য 3 লক্ষ টাকা।
ভবনটির অবচিতির হার 3%, মানে 3% আরো অবচয় হইতে থাকে। বর্তমানে ভবনটিকে 60,000 টাকা মূল্যায়িত করা হয়েছে, মানে বর্তমানে ভবনটার মূল্য 60,000 টাকা আছে। এই যে 3 লক্ষ টাকার ভবনটি 3% হারে অবচয় হইতে হইতে এখন 60,000 টাকার কি মূল্য নির্ধারণ হয়েছে, মানে এটা এখন 60,000 টাকা বিক্রি করা যাবে। হ্যাঁ, মূল্যায়িত করা হলে তা কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল? এই যে 3 লক্ষ টাকার ভবনটা যদি 3% হারে অবচয় হইতে হইতে 60,000 টাকা এসে পৌঁছায় বা 60,000 টাকা সেল করা যায়, তাইলে এই যে অবচয় হয়েছে কত টাকা, 3 লক্ষ থেকে 60,000 বাদ দিলে 2,40,000 টাকা অবচয় হয়েছে কত বছরে, ঠিক আছে, বা কত বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে, এই যে কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তাইলে আমরা খুব ইজিতে বের করতে পারবো। সেম সূত্র আমরা জানি, অবচয় সংক্রান্ত অঙ্ক সমাধান করার জন্য একটা সূত্র লাগে, ওই নো সেলভেজ ভ্যালু ইকুয়াল পিবি ইন্টু 1 মাইনাস ডি হোল টু পাওয়ার n। এই সূত্রটা দিয়ে আমরা অবচয় সংক্রান্ত অঙ্কগুলো করবো। তা আমরা জানি প্রেজেন্ট ভ্যালু কত টাকা ছিল, 3 লক্ষ টাকা, সেলভেজ ভ্যালু 60,000 টাকা, ডেপ্রিসিয়েশন রেট ডি দ্বারা প্রকাশ করে 3%, 3% কে পার্সেন্টেজ উঠানোর জন্য আমরা 100 দ্বারা ভাগ করি 0.03। তারপর নাম্বার অফ ইয়ার হোয়াট, মানে কত বছর। জাস্ট এখানে যদি আপনারা ভ্যালুগুলো বসায় ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন এখানে আনসারটা আসবে কত, ভবনটির কি বা 52.884 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, অথবা 52.84 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। খুব সহজে আপনারা এগুলো সমাধান করবেন। আশা করি অঙ্কগুলো আপনারা সহজে বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।